আমি প্রথমে সম্বোধন সেরে নিই। যারা এসেছেন তাদের অনেকেই আমি যে বয়স দেখতে পাচ্ছি তারা আমার থেকেও বেশি দিন মনোজ মিত্রের নাটক দেখেছেন, মনোজ মিত্রের কাজ দেখেছেন, এবং সবচেয়ে বড় কথা যে যুগটাকে নিয়ে মনোজ মিত্র কাজ করেছেন, যে যুগের ধারা বিবরণী দিয়েছেন। ওয়েলেস ওয়াঙ্কা বলেছিলেন যে নাটককার হচ্ছে আসলে যুগের ধারা বিবরণকারী। তো যে যুগের ধারা বিবরণী দিয়েছেন মনোজ মিত্র, সেই যুগে বেঁচেছেন। তাদের সকলকে আমার প্রণাম। নৈহাটি এলেই যে দুজন শ্রোতাকে আমি সবসময় পাই, তাদের প্রশ্রয়ে আমার এই মফস্বল থিয়েটার অনেকটা বেড়ে ওঠা দেবাশিস দা এবং বাবলুদা, তাদেরকে আমার শ্রদ্ধা জানাই। সুদীপ্ত আমার বন্ধু প্রতিম, সৌমেন আমার স্নেহাস্পদ, এবং বঙ্কিম স্মৃতি সংঘ, তার সঙ্গে তো আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে অশোকদার জন্যে। তাদের কাছে তো কৃতজ্ঞই আজকে আপনাদের সামনে এসে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য। মনোজ মিত্র নিয়ে এখানে কি বলবো আমি একটু দ্বিধায় ছিলাম। আমি যে জন্য সৌমেনকে বলেছিলাম যে সৌমেন বরং আমরা দুজন একটু গল্প করব। তো সুদীপ তো এত ভালো বলল, এবং তারপরে সৌমেন আবার খেই ধরিয়ে দিল যে কার্যত আমাকে প্রায় দাঁড় করিয়ে দিল আর কি এখানে। আমি আর বসে বললাম না। এবং আজকে এখানে বলতে এসে আমি একটা বিষয় খেয়াল করলাম, যেটা আমি সত্যি কথা বলতে এই কাগজে যা যা লিখেছিলাম তার বাইরে সেটা, অথচ সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আমি এই যে থিয়েটারের সঙ্গে জড়িয়ে গেলাম, আমি থিয়েটারের কাজে অনেক পরে এসেছি, অনেক পরে। আমি থিয়েটারের কাজে যে জড়িয়ে গেলাম সেখানে মনোজ মিত্রের একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা হচ্ছে যে আমি একটি পিএইচডি করবার কথা ভেবেছিলাম। কম বয়সে যেরকম সবার স্বপ্ন থাকে যে ডাক্তার হতে পারলাম না, অন্তত নামের আগে একটা ড থাকুক। তো সেই মতো আমি পিএইচডি করার কথা ভাবি, এবং আমার বিষয় ছিল মনোজ মিত্র এবং তৃতীয় বিশ্বের নাটক। এই বিষয়টির ওপর আমি যে গাইড আমার যিনি ছিলেন, প্রদর্শক, তার কাছে যখন কাজ করা শুরু করি, তিনি তখন মধ্যমগ্রামে থাকেন। আমি নিয়মিত দৌড়ঝাঁপ করতাম মধ্যমগ্রামে তার বাড়ি অবধি। কিন্তু ঘটনাচক্রে তিনি নিজেই একদিন মনোজ মিত্রের নাটকের চরিত্র হয়ে গেলেন। মনোজ মিত্রর নাটকে এই যে বৃদ্ধদের কথা বলল, কিছু বৃদ্ধ থাকতো যারা মৃত্যুর চোখে জলের মতো এরকম সিনিক, ঈষৎ কুটিল চরিত্র। আবার কিছু চরিত্র থাকতো পরবাসের গজমাধবের মতো, যারা সংসার ছেড়ে বেরিয়ে চলে যেতে চায়, পালিয়ে বেড়ায় বলে একটা নাটক লিখেছিলেন অনেক পরে মনোজ মিত্র, সেই রকম মানুষ। তো এই মনোজ মিত্রকে নিয়ে কাজে আমার প্রদর্শক হতে গিয়ে আমার সেই গাইড ভদ্রলোকেরও সেই অবস্থা হলো কিনা আমি জানি না। তিনি যেটা করলেন, তিনি প্রায় 60 বছরের কাছাকাছি বয়সে পৌঁছে তিনি একজনকে বিয়ে করে তিনি উধাও হয়ে গেলেন। এবং আমার পিএইচডিটা তারপর আর করা হলো না। কেন করা হলো না? কারণ এই মনোজ মিত্রকে নিয়ে কাজ করতে গিয়ে যেটা হলো, মনোজদা আমার জীবনের যে সবচেয়ে বড় ক্ষতিটি বা সব থেকে বড় উপকারটি করলেন, সেটা হচ্ছে নাটকের ভূত আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। এবং ওই নকরি দত্ত ছকরি দত্তর ভূত আমার ঘাড়ে চাপলো, এবং আমি বুঝতে পারলাম যে আমার এই জীবনে, আমি তখন পুরোদস্তুর সাংবাদিকতা করি, যে আমার এই জীবনে আমি মানুষের যত রকম ভাষ্য রচিত হতে দেখেছি, সমাজের যত রকম ভাষ্য, তার মধ্যে নাটকের মতো এই রকম জীবন্ত, এই রকম সত্য ভাষ্য আর কিচ্ছু নেই। এবং আমি নাটকের অন্দরমহলে আস্তে 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 জড়িয়ে গেলাম। আমার গবেষণাটা করা হলো না, আমার হওয়া হলো না, কিন্তু থিয়েটার তার নিজের ভেতর আমাকে টেনে নিল। ফলে মনোজ মিত্র আমার জীবনের একজন নিয়তি পুরুষ। এরপরে মনোজদার সঙ্গে আমার সম্পর্ক হলো, এবং সেই সম্পর্কটাও খুব অদ্ভুত একটা সম্পর্ক। তার কারণ হচ্ছে যে আমি তখন আমার কাগজে একটু পদোন্নতি হলো এবং আমি একটা পাতার দায়িত্বে গেলাম।
তো সেই দায়িত্বে যাওয়ার পর আমাকে বলা হলো যে আমাদের বিজ্ঞাপন দপ্তর থেকে বলল যে আমরা নাটকের বিজ্ঞাপন কম পাই, নাটকের যদি একটা পাতা করা যায় কিরম হয়। তো ওই মনোজ মিত্র নিয়ে গবেষণা করেছি। আমার প্রথম মনে হলো যে প্রথম একটা পাতা করি মনোজ মিত্রকে নিয়ে। মনোজদার কাছে গেলাম। অদ্ভুত একজন মানুষ, মানে যাকে নিয়ে একটা নাটক লেখা যায়। আমি জানি না সৌমেন সুদীপ্ত দুজনেই নাটককার, ওদের ভেতরে এরম রসায়ন কোনোদিন কাজ করবে কিনা যে মনোজ মিত্র নিজেই একটি নাটক। কারণ প্রথমত হচ্ছে তাকে সিনেমার পর্দায় আপনারা যেরকম দেখেছেন আর ব্যক্তি মনোজ মিত্র সম্পূর্ণ আলাদা। যেটা বলল সৌমেন, রাজশেখর বসু সম্পর্কে আমি শুনেছিলাম যে রাজশেখর বসু ওই রকম মজার মজার গল্প লিখতেন পরশুরাম নামে, কিন্তু তার প্রচ্ছদপটটি ছিল অসম্ভব গম্ভীর এবং রাজশেখর বসুর সামনে কেউ যেতে ভয় পেত। যে ভদ্রলোক ওই রকম গড্ডালিকা বা কজ্জলির মতো ওই রকম সমস্ত সিরিজ লিখেছেন মজার, মনোজ মিত্র প্রায় সেরকম একজন মানুষ। প্রচ্ছদপটটি কিন্তু অসম্ভব গম্ভীর এবং আপনি যদি কথা বলতে চান আপনাকে রীতিমতো তিনি যাচিয়ে নেবেন যে আপনি কেন কথা বলতে চান, কতক্ষণ কথা বলবেন, আপনার কথা বলার মধ্যে সত্যিই কোনো সদুদ্দেশ্য আছে নাকি অসদুদ্দেশ্য আছে কোনো, এরকম একটা মানুষ। কিন্তু আপনি কথা বলতে গিয়ে কিছুক্ষণ পরে আপনি মনোজ মিত্রের একটা বৈশিষ্ট্য দেখে অবাক হয়ে যাবেন, যেটা আমাকে প্রথম দিনই খুব আশ্চর্য করেছিল। সেটা হচ্ছে যে যে মানুষটি টেলিফোনে যখন কথা হলো অত খুঁতখুঁতে একজন মানুষ, আমি সামনে গিয়ে দেখলাম বেমালুম তিনি আমার সঙ্গে কথা বলতে বলতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। এবং যারা এই মনোজদার অন্যমনস্ক হওয়া দেখেছে, দেবাশিসদা বাবলুদা এরা জানে, সে অন্যমনস্ক হওয়া যে কি অদ্ভুত প্যাটার্নের একটা অন্যমনস্ক হয়ে যাওয়া। এবং তারপরে আমি উনি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন আমি ছাত্রদের মুখেও শুনেছি যে ক্লাস নিতে নিতে একটা কথা বলতে বলতে উনি হয়তো অন্যমনস্ক হয়ে তাকিয়েই থাকলেন জানলা দিয়ে, এবং সেইটা আমি ওনার সামনে বসে দেখেছিলাম। আমি যখন গেছি উনি লিখতে বসেছেন এবং উনি লিখতেন, ওনার কোনো চেয়ার টেবিল ছিল না, উনি লিখতেন হচ্ছে মাটিতে বসে, দোতলার ঘরে মাটিতে বসে, জলচৌকি ছিল, হেলানো জলচৌকি, সেই জলচৌকির ওপর পুরনো বঙ্গলিপি খাতা, আমার এখনো মনে আছে, পুরনো বঙ্গলিপি খাতায় ফাউন্টেন পেনে একেবারে গোটা গোটা হরফে, পুরনো দিনের বাংলা লেখার মতো হরফ ছিল ওনার, আমি এক সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া ওইরকম হরফ লিখতে আর কাউকে দেখিনি, হরফে উনি লিখতেন। উৎপলবাবুর পাণ্ডুলিপিও আমার দেখার সৌভাগ্য হয়েছে, উৎপল দত্তের সঙ্গে আমার পরিচয় সেই সুবাদেই। আজকালে পুজো সংখ্যায় উৎপল দত্তের নাটক ছাপা হতো এবং শেষের দিকে সেই নাটকটি প্রুফ কপি সমেত আমি নিয়ে যেতাম উৎপল দত্তের বাড়িতে। তো উৎপলবাবুর লেখা কিন্তু খুব অস্থির লেখা ছিল, কিন্তু মনোজদা লিখছেন তার প্রতিটি লেখার হরফ, তার প্রতিটি ভাবনা চিন্তা এত সুসংহত যে সেটা সত্যিই আমাকে খুব আশ্চর্য করেছিল। এবং সেই মানুষটাই কথা বলতে বলতে অন্য মনস্ক হয়ে যাচ্ছেন এবং তারপর যখন ফিরে আসছেন আবার মনস্ক হচ্ছেন আমার প্রতি, কি কথা যেন হচ্ছিল আমাদের। এইটা আমি অনেক পরে যখন ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হলো খানিকটা, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা অন্য মনস্ক হয়ে যান কেন? তখন উনি আমাকে বললেন যে আমি তো তোমাকে দেখছিলাম সেদিনকে। মানে উনি যখন কারোর সঙ্গে কথা বলেন তখন উনি, মানে কি বিপজ্জনক ভাবুন যে ওর একটা এক্সরে আই কাজ করে ওর ভেতরে, যে আমার সামনে যে মানুষটি এসে দাঁড়িয়েছে সে মানুষটি যত অকিঞ্চিতকরই হোক না কেন আমি তাকে দেখছি এবং তার একটা ছবি আমি মানসপটে তৈরি করছি। আমি সত্যজিৎ রায় সম্পর্কে শুনেছি যে মানে খুবই অচেনা একজন মানুষ, তিনিও যখন সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে যেতেন এবং যদি তিনি ভেতরের ঘরটা পর্যন্ত পৌঁছতে পারতেন তাহলে কথা বলতে বলতেই সত্যজিৎ রায় করতেন কি, তার মুখটা এঁকে রাখতেন, ওর সামনে সবসময় একটা বোর্ড থাকতো এবং কাগজ থাকতো এঁকে, মানে সে মানুষটি বুঝতেও পারেননি কখনো যে আমার মুখটা যে এঁকে রাখা আছে। হয়তো অনেক পরে একটা টেলিফোন পেয়ে বুঝতে পেরেছেন ও সত্যজিৎ রায় আমাকে এঁকে রেখেছিলেন তার খেরোর খাতায় এবং এই চরিত্রটার জন্য আমাকে জরুরি মনে হয়েছে তাই ডেকে পাঠিয়েছেন। সত্যজিৎ রায় চিত্রকর ছিলেন,
তিনি তার খেরোর খাতায় যেটা এঁকে রাখতেন, মনোজ মিত্র সেই খেরোর খাতাটা ছিল তার মন, সেই মনে তিনি এঁকে রাখতেন। এবং তার লেখায় আপনারা সকলেই পড়েছেন, আমি সেগুলো আর বলে ভারাক্রান্ত করতে চাইছি না। আমি নিজে কানে অসংখ্যবার শুনেছি যে হয়তো খুব ছোটবেলায় দেখেছেন, এই যে পরবাস নাটকটা উনি লিখছেন ৭-এর দশকের গোড়ায়, কিন্তু যে মানুষটিকে নিয়ে তিনি লিখছেন সেই মানুষটিকে তার ছোটবেলায় দেখা। মনোজ মিত্রের নাটক আমাদের এত আপনার লাগে কেন? মনোজ মিত্রের নাটক এই যে এত জনপ্রিয়, মানে আমি তো মনে করি যে মনোজ মিত্র নিজের অজান্তেই, বা আমাদের বাঙালি তো খুব বেখেয়াল জাত, মনোজ মিত্র একটা গিনেস রেকর্ড করেছেন। সেটা হলো যে মনোজ মিত্র বোধহয় শেক্সপিয়ার ছাড়া সব থেকে বেশি অভিনীত হওয়া নাট্যকার। আমি জানি না যে পৃথিবীতে আর কোনো নাটককার আছেন কিনা যিনি এতবার বিভিন্ন জায়গায় অভিনীত হয়েছেন, জানিয়ে না জানিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম একবার যে মনোজ আপনার কাছে কোনো হিসেব আছে যে আপনার নাটক? বললেন না না, আমি প্রথম দিকে না, যখন একটু কম বয়স ছিল, নাটক লিখতাম বলে একটু শ্লাঘা হতো, তখন একটু লিখে রাখার চেষ্টা করতাম, পরের দিকে আর চেষ্টা করিনি। সত্যিই তাই, সত্যিই তাই। মানে অফিস ক্লাব, সান্ধ্য ক্লাব, আমি গ্রুপ থিয়েটার, পেশাদার থিয়েটার সব ছেড়ে দিচ্ছি। কোথাও হয়তো বন্ধুরা মিলে একটা ছোট করে পাড়ায় উদ্যোগ নিয়েছে, এই কি নাটক হবে রে? মনোজ মিত্র। যেমন কোথাও আবৃত্তি করতে গেলেই রবীন্দ্রনাথের শরণাপন্ন হতে হয় বাঙালিকে, বা রবীন্দ্রসঙ্গীতের শরণাপন্ন হতে হয়। রবীন্দ্রনাথ যেমন গান এবং কবিতা জুগিয়েছেন বাঙালিকে নিঃসীম জলধারার মতো, মনোজ মিত্র বাঙালিকে নাটক জুগিয়ে গেছেন। এবং আমি সত্যিই মনে করি সংখ্যাতত্ত্বের দিক থেকে যে মনোজ মিত্র একমাত্র শেক্সপিয়ার বোধহয় এত অভিনীত হয়েছে, তাছাড়া আমি জানি না যে পৃথিবীতে আর কোনো নাটককার এইভাবে অভিনীত হয়েছে। কেন? কেন? এই কেনর কথাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ মনোজ মিত্র নাটক দেখতে আসলে এক ধরনের প্রাণের আরাম লাগে। মনোজ মিত্র নাটককার হিসেবে কত বড়, তার নাটকে কি কি টেকনিক্যালিটিস আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করব না, কারণ সেসব নিয়ে আলোচনা করার দায় আমার ওই পিএইচডি বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। মনোজ মিত্র আসলে আমাদের প্রাণের আরাম। বাঙালি যত এগোলো, বাঙালি কি হারাতে হারাতে এগোলো? বাঙালি হারাতে হারাতে এগোলো তার নিজের গ্রাম, বাঙালি হারাতে হারাতে এগোলো তার প্রকৃতি, তার শিকড় এবং তার পারিবারিক যৌথ বাঁচা। মনোজ মিত্রের নাটকগুলো যদি দেখেন, মনোজ মিত্রের নাটক দাঁড়িয়ে আছে কিন্তু এর ওপর। মনোজ মিত্রের নাটক যৌথ পরিবারের গল্প বলে। অনেক সময় সেই যৌথ পরিবারটা ওই বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই এরকম নয়, গিরিশচন্দ্রের প্রফুল্লের ছাঁচ নয়, সেই পরিবারটা আরো বড়। আমি যখন মনোজদার বাড়িতে গিয়েছিলাম সল্টলেকে, যেখানে থাকতেন লাবণীতে, আমি ওই মনোজ মিত্র, ওই গম্ভীর মনোজ মিত্র, অন্যমনস্ক মনোজ মিত্র, অনুসন্ধিৎসু মনোজ মিত্র, অধ্যাপক মনোজ মিত্র, সব পেরিয়ে আরেকজন মনোজ মিত্রকে দেখেছিলাম। আমি যখন বেরিয়ে আসছি, উনি আমাকে, সেদিনকে ওনার স্ত্রী ছিলেন না বাড়িতে, উনি আমাকে বললেন যে চলো আমি তোমার চা খাওয়াই। নিচে এলেন, ওর বাড়ি থেকে বেরিয়ে বাইরে ফুটপাতে একটা চায়ের দোকান ছিল, একদম ফুটপাতের চায়ের দোকান, ঝুপড়ি। সেইখানে মনোজদা দাঁড়ালেন, এবং দাঁড়ানো মাত্র আমি দেখলাম যে ওই অঞ্চলের রিক্সাওয়ালা, তখনও রিক্সা চলে সল্টলেকে, রিক্সাওয়ালা, ওই দোকানে বিকেলে খাবার খেতে আসে, চা খেতে আসে কিছু ঠেলাওয়ালা, মজুর শ্রেণীর মানুষ, বৈকালিক ভ্রমণে বেরিয়েছে কয়েকজন ওখানকার প্রৌঢ় মানুষ, তারা অবলীলায় আসছেন, মনোজদার সঙ্গে কথা বলছেন, এবং সেই গল্প একেবারে এমনই গল্প যে গল্প আপনার আমার মতো লোক করে। সেখানে মনোজদার কোনো ওই স্টার সুলভ, বা তিনি যে একজন দার্শনিক, দর্শনশাস্ত্রের অধ্যাপক, তিনি এ সমস্ত কোনো কিছু তার ভেতরে কাজ করছে না। এই মনোজ মিত্রই আসলে মনোজ মিত্রের নাটক। যার পরিবারটা অনেক বড়, তার পরিবার মানে শুধু তার বাড়ি নয়, তার পরিবার মানে তার পাড়া, সেই পাড়ার অনেক অকিঞ্চিতকর মানুষ, তারাও তার পরিবার,
যে পরিবারটা ক্রমশ বাঁচতে 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 আমরা হারিয়ে ফেললাম। দ্বিতীয়ত তার প্রাণের আরাম হচ্ছে যে ওই যে গ্রামের ওই জীবনগুলো, যে জীবনটাকে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের নাগরিক সংস্কৃতি দিয়ে ক্রমশ, যে আসলে আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা মনন চেতনা, আমাদের সাংস্কৃতিক বিপ্লব, সমস্ত কিছুই আসলে রয়েছে বোধহয় শহরে। আমাদের কথা ছিল গ্রাম দিয়ে শহর ঘেরার কথা, কিন্তু দ্রুত আমরা 60-এর দশকের শেষ দিক থেকে যেটা করলাম, আমরা আসলে শহরকেই চালান করে ফেললাম গ্রামে। আর মনোজ মিত্র সেইখানে দাঁড়িয়ে তিনি লিখলেন একটা সাজানো বাগানের মতো লেখা, তিনি তার আগে লিখলেন একটা চাক ভাঙা মধুর মতো লেখা, যে দেখুন গ্রামের যে মানুষগুলোকে, যাদেরকে আপনি মনে করছেন যে এদের কিছু নেই, এদের মধ্যে একটা অসম্ভব বড় সম্পদ আছে। সেই সম্পদটা হচ্ছে তার মানবিক মূল্যবোধ, যে মূল্যবোধের সন্ধান আমরা পাই রামপ্রসাদে, যে মূল্যবোধের সন্ধান আমরা পাই রামকৃষ্ণতে, তাদের খুব স্বাভাবিক সহজ সরল বাচনের ভেতর। এই রামপ্রসাদ বা রামকৃষ্ণের যে কণ্ঠস্বর, সেইটাকে মনোজ মিত্র তার নাটকে ধারণ করতে পেরেছিলেন। যে জন্য দেখবেন যে তার নাটকের দুটো ধরন আছে। কি? একটা হচ্ছে, এটা খুব মজার, যে তিনি লোককথার গল্প বলেন, যেমন রাজদর্শন, সেটা একটা লোককথার গল্প। যেমন সেখানে একটা পেটুক বামুনের গল্প বলা হয়, যে পেটুক বামুন সে রাজাকে দেখতে গিয়ে শেষে রাজা বামুন হয়ে গেল, বামুন রাজা হয়ে গেল। বা নহিষভোজ, অসংখ্যবার দেখেছি আমরা, অসংখ্য জায়গায় অভিনীত হয়, যে কিভাবে চুরির সংস্কৃতি কিভাবে ধীরে 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 সর্বব্যাপী হয়ে যাচ্ছে। বা দেবী সর্পমস্ত অনেক পরে শেষ দিকে লিখেছেন, সেটাও একটা লোককথার গল্প। মজাটা হচ্ছে মনোজ মিত্র যখন লোককথা লেখেন, লোককথার ভেতর একটা মহাকাব্যের আঙ্গিক তৈরি করেন, যে এইটা যেন একটা বিরাট বড় স্থাপত্যের, এবং দেখুন যে এইটার ভেতরে মানুষের অনেক বড় কথাগুলো কিন্তু সহজ চালে বলা আছে। আর উল্টো দিকে মনোজ মিত্র যখন মহাকাব্য করেন, অশ্বত্থামা তাও একটু গম্ভীর ছিল। ধরুন শেষ দিকে উনি করলেন জানেই ভারতে, ভেলায় ভাসে সীতা, এবং আমি এর সঙ্গে আরেকটা নাটক যোগ করব, সেটা ছোটদের নাটক বলে হয়, কিন্তু সেটা আদৌ ছোটদের নাটক নয়, সেটা বড়দেরও নাটক, সেটা হচ্ছে পুঁটি রামায়ণ। এই যে নাটকগুলো উনি যখন রামায়ণ মহাভারত করছেন, অর্থাৎ যে রামায়ণ মহাভারত আমাদের একাডেমিয়ার অংশ, যে রামায়ণ মহাভারতকে ভারতবর্ষের প্রবল প্রতাপান্বিত ব্রাহ্মণ্যবাদ সে একভাবে ব্যাখ্যা করেছে, সেইটাকে তিনি ব্যাখ্যা করছেন লোককথা দিয়ে। এক, পরিবার সম্পর্কে নিটোল ভালোবাসা। দুই, লোককথাগুলোকে মহাকাব্য করে তোলা আর মহাকাব্যগুলোকে লোককথা করে তোলা। এবং তিন, প্রকৃতি। মনোজ মিত্রের নাটক যে আমাদেরকে মুগ্ধ করে বসিয়ে রাখে, তার কারণ প্রকৃতি। গল্প হেকিম সাহেব যদি আপনারা পড়েন, সেখানে একটা অদ্ভুত কাণ্ড করেছিলেন মনোজ মিত্র। কি সেটা হচ্ছে যে সাধারণত আমরা জানি যে নাটক লেখা খুব কঠিন। আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন যে আমি কয়েকটা নাটক লেখার চেষ্টা করেছি, কিন্তু আমি মনে করি না আমি খুব সফল হয়েছি। এবং তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমাকে বলেছিলেন যে আসলে কি জানো, একজন নাটককার চাইলে গল্প লিখে ফেলতে পারে, এই মনোজ যেমন, মনোজদার সামনে ছিলেন না কিন্তু উনি বলেছিলেন এই মনোজ যেমন, কিন্তু গল্পকাররা চাইলে নাটক লিখতে পারে না। তাই বললাম কেন? আমি অস্কার ওয়াইল্ডের উদাহরণ টেনেছিলাম। উনি তখন আমাকে বললেন যে তার সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ওই যে ন্যারেশনটা বাদ দিতে হয়, ন্যারেশনটা লেখা যায় না। মানিকবাবু পুতুল নাচের রীতিকথা লিখেছিলেন। মানিকবাবু তুমি কি মনে করো নাটক লিখতে পারতেন? কারণ পুতুল নাচের রীতিকথা থেকে ওই ন্যারেশনগুলো যদি মানিক বন্দ্যোপাধ্যায় বাদ দেন, কি পড়ে থাকে, কি খারাপ সংলাপ ওখানে বাকিটা। তো এই যে ন্যারেশন ছাড়া আমরা জানতাম নাটক লেখা হয়। যখন শোভাযাত্রা পড়লাম, যখন গল্প হেকিম সাহেব পড়লাম, কি অদ্ভুত ব্যাপার,
সেখানে গল্পকারের মতো ন্যারেশন লিখছেন মনোজ মিত্র। একটা জায়গায় লিখছেন, আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে যে ওই গল্প হেকিম সাহেবের যে হেকিম, সে একটা কাথ্য তৈরি করেছে, এবং সেই কাথ্যটা এবং সেই গল্পটাও হচ্ছে মারাত্মক, যে গোলাপ বাগান চাষ হবে না হেকিমের ওষুধের চাষ হবে, ঔষধির চাষ হবে। অর্থাৎ মানুষের যে সংস্কৃতি সেটা নিয়ে বাণিজ্য হবে নাকি সেটা মানুষের কাজে লাগবে, এইটা হচ্ছে ওনার মূল কথা। সেটাকে উনি ওইভাবে গল্পের আকারে বলছেন। এবার লিখছেন যে হেকিম কাথ্যটি তৈরি করলেন, কাথ্যটি মঞ্চের ওপর রেখে তিনি বেরিয়ে গেলেন। এই অবধি মঞ্চ নির্দেশ, কারণ অ্যাক্টর সে একটা বিজনেস পাচ্ছে এর মধ্যে দিয়ে। এরপর লিখছেন এখন কাথ্যটি মঞ্চের উপর থাকিবে, আকাশের জ্যোৎস্না চরাচর ধুইয়া দিবে, এবং আকাশের সেই জ্যোৎস্নায় এই কাথ্যটি অমৃত হইয়া উঠিবে ভালোবাসায়। কে? এ নাটককার? ইনি কবি না ইনি একজন ঔপন্যাসিক? আমি জানি না। এই ছিলেন মনোজ মিত্র, যে তার মনে হচ্ছে যে ওই যে প্রকৃতি, ওই প্রকৃতিও তো চরিত্র, এই জন্য তো উনি সাজানো বাগান লিখতে পারেন। আমি শেষ করব একটা গল্প বলে। এই গল্পটা আমি আজকে শোনানোর লোভ সামলাতে পারছি না, অনেক মানে আমি নাচেও অনেক তত্ত্ব কথা বলে ফেললাম। আগের গল্পটার কথা শেষ করি, একটা কথা বলে তারপর গল্পটা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে যে এইটা পড়ে আমার যেটা মনে হয়, এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, এইবার যে কথাটা বলবো রেগে যাবেন। আমাদের যে গণনাট্য আন্দোলন শুরু হয়েছিল 4-এর দশকে, যেখানে বিজন ভট্টাচার্য ছিলেন, তুলসী লাহিড়ীরা ছিলেন, সেই গণনাট্য সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়েছিল। তার কারণ যে নগরনাট্যের ছাঁচ গণনাট্যকে খেয়ে ফেলেছিল, বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, দিগিন বন্দ্যোপাধ্যায়রা চলে গিয়েছিলেন পেছনের সারিতে। কেন? সেটা অন্য আলোচনার বিষয়। মনোজ মিত্র, আমি মনে করি, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কল্লোল যুগে অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছিলেন যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কল্লোলে গল্প লিখতেন, কিন্তু আত্মার দিক থেকে তিনি কল্লোলের আত্মীয় ছিলেন না। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটিও গল্প কোনোদিন কল্লোলে ছাপা হয়নি, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ই ছিলেন কল্লোলের কুলতিলক। মনোজ মিত্র গণনাট্যের নাটককার ছিলেন না, কিন্তু আমি মনে করি যে যদি গণনাট্যের কোনো সার্থক ফ্ল্যাগ বিয়ারার থেকে থাকেন তাহলে সেটি মনোজ মিত্র। এটি মনোজ মিত্রের দুর্ভাগ্য না গণনাট্যের দুর্ভাগ্য আমি জানি না, যে এটা পথটা মিলল না, সমান্তরাল পথ হয়ে রয়ে গেল, কিন্তু মনোজ মিত্রই গণনাট্যের সবচেয়ে বড় নাটককার ছিলেন। শেষ গল্পটা বলি, সেটা হচ্ছে যে এই গল্পটা আমি শুনি মনোজদার মুখে, সেটাই মনোজদার সঙ্গে আমার শেষ সাক্ষাৎকার। উনি খুব অসুস্থ, তার মধ্যেও 2 বাংলার সাহিত্য সম্মেলন হয়েছিল বাংলা একাডেমিতে। তো সেখানে ওই দিনে আমিও বক্তা ছিলাম, মনোজদাও বক্তা ছিলেন, দুটি সম্পূর্ণ আলাদা অনুষ্ঠানে। আমি আগের বলে নামলাম, মনোজদা উঠলেন মঞ্চে এবং মনোজদা বলবেন বলেই আমি থাকলাম। তো মনোজদা সেখানে বলেছিলেন যে আজকে আমি একটি অকথিত কাহিনী জানিয়ে যাই, এখানে 2 বাংলার সাহিত্যিকেরা রয়েছেন, এই কথাটা আমি কোনোদিন বলিনি, কিন্তু আমার মনে হয় এই কথাটা এখন সবার জানা উচিত। তো উনি বলেছিলেন বলেই আমি এইটা আপনাদের সামনে আনছি। সেটা হচ্ছে যে উনি বলেন যে আমি তপন সিংহ যখন আমার সাজানো বাগান করেন, আমি খুব ভয় ছিলাম যে আচ্ছা মানে থিয়েটারে এটা হয়েছে কিন্তু সিনেমায় কিরাম কি হলো তো বুঝতে পারছি না। তো একেবারে গোড়ার দিকে বলছেন যে পূর্ণ সিনেমায় একটি শো, আমাকে তপনদা ফোন করলেন, তপন সিংহ, যে আজকে মানিকবাবু ছবিটা দেখবেন, সত্যজিৎ রায় ছবিটা দেখবেন, তুমি চলে এসো। উনি তখন নিউ আলিপুর কলেজে পড়ান। উনি বললেন যে আমি একটা অজুহাত দেখিয়ে প্রিন্সিপালের কাছে আমি তড়িঘড়ি করে বেরিয়ে এলাম। ততক্ষণে শো শুরু হয়ে গেছে, মানিকবাবু শো দেখেছেন, বেরোলেন। আমি কাছে এগিয়ে গেলাম, অস্ফুটে জিজ্ঞেস করলাম যে মানিকদা কিরাম নেই। উনি আমার কাঁধে হাত রেখে ভালোই তো বলে উনি চলে গেলেন। এখন এই ভালোই তো
উনি বলছেন যে আমি যেহেতু সৌমিত্রদাকে অনেক দিন ধরে জানি এবং সৌমিত্রদার কাছে আমি অনেক গল্প শুনেছি মানিকদা, যে মানিকদার ভালো বলার ধরনটা অন্যরকম। তো ভালোই তো বলেছে, তার মানে একটা কিছু গোলমাল আছে। তো আমি পরের দিন সকালে তপনবাবুকে ফোন করলাম যে কি রেজাল্ট বেরোলো আমার। তো তপনবাবু বললেন যে না, এমনি ওনার ভালোই লেগেছে, রাত্রে আমাকে ফোন করেছিলেন, এমনি ওনার ভালোই লেগেছে, কিন্তু উনি শেষটা নিয়ে খুশি নন। কি নিয়ে খুশি নন? বললেন মানিকবাবু আমাকে একটা কথা বললেন, তপন সিংহ বলছেন মনোজ মিত্রকে, যে সেটা শোনার পর আমিও ধন্দে পড়ে গেলাম যে সত্যি এটা তো অন্যরকম হওয়া উচিত ছিল। সেটা কি? সত্যজিৎ রায় বলেছেন যে ছবির শেষ অংশটা হয় না, ছবিটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল কোথায়? বাঞ্ছা যখন আত্মহত্যা করতে যায়। আমরা ছবিতে দেখি ওই বাচ্চা কেঁদে ওঠে ইত্যাদি হয়, এবং তারপরে ওই প্রবহমানতা ইত্যাদি। সত্যজিৎ রায় বলেছিলেন যে যদি আমি ছবিটা করতাম, ছবিটা শেষ করতাম, বাঞ্ছা আত্মহত্যা করতে গেল, করতে গিয়ে যে গাছে আত্মহত্যা করবে সেই গাছটার শাখার দিকে তাকিয়ে দেখছে যে সেইখানে নতুন পাতা গজিয়েছে। ওইখানেই ছবিটা শেষ। আমাকে মনোজদা ওইটা বললেন ওইখানে, তারপরে আমি একটু চা খাওয়ার অবসর ছিল, তাই মনোজদাকে বললাম যে আপনি কি গল্প বললেন? বললেন তুমি বিশ্বাস করো না, হাতটা ধরে বললেন তুমি বিশ্বাস করে গল্পটা আমি বললাম আজকে, কারণ আমার না এখন মনে হয় যে আমি আসলে যা লিখতে শুরু করেছিলাম, যা লিখতে চেয়েছিলাম, সেইখানটা এসে শেষ করতে পারলাম না। সব তো গোলমাল হয়ে গেল, সব তালগোল পাকিয়ে গেল তো আমাদের সময়গুলো। তো ওইটা প্রথম আমার মধ্যে ওই বোধটা জেগেছিল যে আসলে আমিও পারিনি, যে সত্যি তো আমি তো এই প্রকৃতির গল্পটাই লিখতে চেয়েছিলাম, যেটা লিখতে চেয়েও আমি লিখতে পারিনি। আর এই জন্যেই সত্যজিৎ রায় যে তিনি ওটা ধরতে পেরেছিলেন। আমরা সত্যজিৎ রায়ের জন্মদিনের থেকেও দুদিন পরে আছি, আমার মনে হলো এই জন্য এই গল্পটা দিয়েই শেষ করি। এতে মনোজ মিত্র এবং সত্যজিৎ রায় দুজনেই ধরা পড়েছেন। ধন্যবাদ সকলকে। বলার জায়গা থাকে না, তাও সঞ্চালক হিসেবে শেষটুকু তো বলতেই হয় অনুষ্ঠান শেষের আগে। পরপর যা বলেছে সে নিয়ে আমি বাঞ্ছারামের বাগানের প্রসঙ্গে ওটা দিয়ে শেষ করব, যেটা দিয়ে শেষ করেছেন। মনোজ মিত্র চরিত্র সম্বন্ধে বলতে কি একটা যে কথাটা বারবার আমারও অনেক সময় থেকে কথা মনে হয়েছে, অদ্ভুত রকমের না স্থিতধী বলতে যা বোঝায়। আমাদের সাধারণত কি হয়, আমরা অন্যের কথা না শুনতে চাই না। দুজনের মধ্যে যখন কথোপকথন বলি, তখন আমার কথাটা কি করে তার উপর চাপিয়ে দেব সেটা সবসময় চেষ্টা করি। সে যে কি বলছে আদৌ কতটা শুনি সে নিয়ে সমস্যা। মনোজ মিত্রের ক্ষেত্রে সেরকমটি যে যাই অদ্ভুত রকমের শোনার ক্ষমতা দিয়েছেন ভগবান ওনাকে। আর আমাদের যারা একটু অল্প প্রখ্যাতি হয়েছে তাদেরই যা মেজাজ থাকে উল্টোপাল্টা প্রশ্ন শুনলে, যেমন ওই আবার সেই ওয়ার্কশপের ফেরি। ধরুন আমাদের 20 জনের ওয়ার্কশপ, এখনও পর্যন্ত আমি যতদূর জানি যে এই 20 জনের মধ্যে 4 জন এখনও লেখে, অর্থাৎ বাকি 16 জন বেনজলে কোথায় ভেসে গেছে। ওই রকমই একটি ছেলে মনোজ মিত্রকে প্রশ্ন করছেন, যখন আমরা সন্ধ্যেবেলা বসে আলোচনা হতো সারাদিনের কাজের পর, একটা নাটকে কটা চরিত্র হবে? আপনি ভাবুন, এরকম একটি মানে অর্থহীন প্রশ্ন মনোজ মিত্রকে করা, একটা নাটকে কটা চরিত্র হবে? আর সাধারণ লোক কী, যে কোনো লোক রেগে যাওয়ার কথা, উনি খানিকক্ষণ যেমন যথারীতি তার পজ খানিকক্ষণ হওয়ার পর বলল ঠিক যে কটা প্রয়োজন সে কটাই হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওনার স্বভাবসিদ্ধভাবে উচ্চারণটা করেছেন। আমি আর ওই দেবী সর্বাবস্থা ওই যাচ্ছি আসলে মনোজ মিত্র যেভাবে হিস্ট্রি বা মাইথোলজিকে তার জায়গাটাকে ডিস্টর্ট মানে তৈরি করেছেন, যে 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 ইতিহাস নেই সেইটাকে ইতিহাস ধর্মী তৈরি করে প্রেজেন্ট করা, তার যে বড় ক্যানভাসটা আছে সেই বড় ক্যানভাস ওটাকে ফিট করার চেষ্টা করেছেন, সাবভার্স করেছেন। এইটা যথার্থ শব্দের জায়গা। আর লেখার বিষয় বলেছেন আমাদের কীভাবে লিখতেন বসে, আমরা যখন শেষ দিকে একদম প্রোগ্রামের শেষ দিকে জিজ্ঞেস যে কী করলে লেখাটা ঠিকঠাক থাকবে, বলে দেখ একটা লেখকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে নিজের লেখাকে এত ভালোবাসে যে সে কাটতে চায় না।
এটা হচ্ছে যে কোনো লেখকের সবচেয়ে বড় মানে বটলনেক বলতে যা বোঝায়। লেখো আর কাটো, আবার লেখো, তবেই তুমি লেখক হতে পারবে। বলছে আমার এখনো পর্যন্ত একটা নাটক লিখতে গেলে 7 থেকে 8 বার রিরাইট করতে হয়। তো তোমাদের নাটক লিখে ফেলে দিতে কি আছে? মনে হচ্ছে এই সংলাপটা আমার খুব ভালো লেগেছে, ফেলে দেবো, ওটা ফেলে দেবে। তোমার যদি মনে হয় যদি দরকার লাগছে না, ওটা ফেলে দেবে। যদি না পারো, জীবনে কোনো দিন লেখক হতে পারবে না। আর সংলাপ ওই যে ভালো লাগার কারণ অন্যতম একটা পজের কথা বলেছি। এই পজটির আমার যেটা মনে হয়, মানে ওই সময় বলি অনেক দিন একসঙ্গে থাকা তো, উনি ওই কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন, আবার 30 সেকেন্ড 40 সেকেন্ড পর আবার কথা বলা শুরু করলেন। আমি একদিন পাশে বসে আমার মেন্টর ছিল শিবা মুখোপাধ্যায়, কথায় কথায় বললাম ওনাকে, দিদি এ তো আমার খানিকটা অটল বিহারী বাজপেয়ীর মতো লাগে। এবং সেটা উনি শুনেছেন। বলছে হ্যাঁ, এই যে অটল বিহারী বাজপেয়ী চুপ করে থাকে, এটা ভেবো না সে চুপ করে আছে। ওই মাঝখানে চুপ করাটাকে তুমি নাট্যকার হিসেবে বিশ্লেষণ করবে, ওই চুপের সময় কি কথা, কি কথোপকথন চলছে। তো উনি যে সময় চুপ করে থাকতেন, সেই চুপ করাটা অংশটাকে আমরা যখন অনুধাবন করতে পারবো, তখনই বুঝতে পারবো একটা লোকের যথাযথ সাইকোলজিতে আমরা বা মনের মধ্যে পৌঁছতে পারছি। আরেকটা উদাহরণ প্রায় দিতেন, সেটা হচ্ছে কালী ব্যানার্জির একটা বিষয় নিয়ে, অর্থাৎ সংলাপ কেমন হবে। উনি এই উদাহরণটা দিয়ে হয়তো অনেক জায়গায় রবীন্দ্রনাথের পড়ানোর সময় দিয়েছেন, যে একটা শুটিংয়ের সময় কালী ব্যানার্জি প্রচণ্ড উত্তেজিত, যে এই যে স্ক্রিপ্ট রাইটার সে যদি সব লিখে দেয় তাহলে আমি কি করব। আসলে স্ক্রিপ্টটা কীরকম ছিল, এই দেখে আমার খুব দুঃখ হচ্ছে, আমার চোখ ফেটে জল আসছে, আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না, আমার হাত পা কাঁপছে, এইটা ছিল সংলাপ। তো কালী ব্যানার্জি বলে সবই তো লেখক স্ক্রিপ্ট রাইটার লিখে, তা আমি অ্যাক্টিংটা কী করব, আমার তো কিছু করার নেই। তো বিষয়টা এইখানে বলছেন যে তোমাকে তো স্কোপ দিতে হবে অ্যাক্টরকে অভিনয় করবার জন্য। যে তুমি যদি সব লিখে দাও তাহলে যে কোনো, ওটা তো শ্রুতি নাটক হয়ে গেল। অ্যাক্টরকে তার এমনকি লেখো যাতে সে তা বোঝাতে পারে, যাচ্ছে নাতে পারে, তা নাহলে কেউ অভিনয় করবে না। আর বাঞ্ছারামের বাগান দিয়ে শেষ করবো, বারবার স্টোরি, গল্প থেকে নাটক, নাটক থেকে গল্প নিয়ে হয়েছে। এখানে তপন সিনহারই কথায় যে সব বাঞ্ছারামের বাগান করবার সময় উনি যেটা বলছে সব সমস্যা কোথায়, যে নাটক থেকে ফিল্ম করার বলছে নাটকের একটা নম্বর হচ্ছে তার বুননটা, ক্যারেক্টারের আসা যাওয়াটা ভীষণভাবে নিয়ন্ত্রিত এবং কার্যকারণবিহীন কিছু হয় না। একটা ক্যারেক্টার ঢুকছে বেরোচ্ছে বা যাকে তার মুভমেন্টটা কোনোটাই কার্যকারীবিহীন নয়। সিনেমার ক্ষেত্রে এই রিজিডিটি থাকলে হবে না, কারণ আমাকে ওই খানিকটা ঘোড়ার আড়াই প্যাঁচের যেভাবে স্ক্রিপ্ট লেখা হয় ওইটাকে ফলো করতে হবে, 3টে সাবপ্লট নিয়ে আমাকে চলতে হবে, কারণ ওই রিজিডিটিটা ভাঙতে হবে। আরেকটা নাটকের সমস্যা সংলাপ। নাটকের সংলাপ যত ভালোই হোক, সেটা যদি কেউ ফিল্মে প্রয়োগ করতে চায় তাহলে সে ফিল্ম ডুববে। লয়গুলো আলাদা এক একটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই। আর শেষ করব বাঞ্ছারামের বাগানে ওনার আগমনেরটা নয়, একটা নাটক বা একটা চরিত্র কতখানি মনোজ্ঞ হলে বা কতখানি ভালো লাগা সৃষ্টি করতে পারলে, এটা হয় একটা গল্প দিয়ে শেষ করি। সেটা হচ্ছে আপনারা সবাই অনেক কম বেশি জানেন যে বাঞ্ছারে দীপঙ্কর রায় যে চরিত্রটা করেছে সেটা মূলত করার কথা উত্তম কুমারের। যেদিন উনি তপন সিনহা সাজানো বাগান দেখার পর ঠিক করলেন উনি সিনেমা করবেন, এবং পরের দিন যখন ডেকে আনলে, সে ডেকে আনাটাও একটা নাটকীয় বিষয়, সেটা বলছি না কারণ অনেক বড় গল্প হয়ে যাবে। উনি প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন যে বাঞ্ছারাম কাকে করবেন বলেননি, একদম শেষ লগ্নে বলেছেন, কিন্তু প্রথম থেকেই যেটা ঠিক করা ছিল সেটা যে উত্তম কুমারকে উনি নেবেন। এবং নাটক দেখার পরই উনি উত্তম কুমারকে ফোন করেছিলেন, গল্প সম্বন্ধে বলেছিলেন, উত্তম কুমার দারুণ উচ্ছ্বসিত, তিনি ওইটা করবেন। তো ঘটনাচক্রে যখন শুটিংয়ে চালু হওয়ার কথা, তখন উত্তম কুমার আর ডেট দিতে পারছেন না, বললেন মার্চের আগে ডেট দেওয়া সম্ভব হবে না। তারপরই দীপঙ্কর রায়ের সঙ্গে কথা হলো, দীপঙ্কর দেশের সঙ্গে কথা হলো, এবং এটা হয় এই কারণে উত্তম কুমার কোর্টে চলে গিয়েছিলেন এবং একটা ইনজাংশন নিয়ে এসেছিলেন। অর্থাৎ তপন সিনহার পক্ষের যে উকিল, তিনি একটা বিষয় জিতে গিয়েছেন, শেষ পর্যন্ত বলেছে আমার এই সিনেমাটা করবার জন্য শস্যের ক্ষেত বা শস্যের ফুলের খুব দরকার।
উনি যে সময় টাইম দিচ্ছেন সে সময় সর্ষে ফুল থাকবে না, সিনেমাটাই মরে যাবে। এই পক্ষেতে উত্তম কুমার ওই যেতে হেরে গিয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, কোন স্তরের চরিত্র লিখলে উত্তম কুমারের মতো মহানায়ক সে কোর্টে যেতে পারে একটা সিনেমার ইনজাংশন করার জন্য? এখানেই মনোজ মিত্রর জায়গাটা আমার মনে হয় না আর কারোর ক্ষেত্রে এমনটি হয়েছে একটি চরিত্র পাওয়ার জন্য যে সুপারস্টার সেও বলছে আমাকে নিতে হবে বলে। সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠান